আজকের নাটক মুক্তধারা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা সাইদ সিদ্দিকী, নাট্যানুষ্ঠান মুক্তধারা। আকাশে ওটা কি গড়ে তুলেছে? দেখতে ভয় লাগে। জানো না, বিদেশি বুঝি ওটা যন্ত্র। কিসের যন্ত্র? আমাদের যন্ত্ররাজ বিভূতি 25 বছর ধরে যেটা তৈরি করছিল সেটা ওই তো শেষ হয়েছে, তাই আজ উৎসব। উৎসব? আজ অমাবস্যায় ভৈরবের মন্দিরে আরতি। ওই দেখছো না রাজার শিবির, রাজা ওখানে বিশ্রাম করছেন। ওখান থেকে পায়ে হেঁটে তিনি মন্দিরে যাবেন। পায়ে হেঁটে মন্দিরে যাবেন? হ্যাঁ, যন্ত্ররাজ বিভূতিকে তার কীর্তির জন্য পুরস্কার দেওয়া হবে। সেই জন্যই তো উত্তরকূটের সমস্ত লোক আজ মন্দিরে এসে জড়ো হয়েছে। আচ্ছা, যন্ত্রের কাজটা কি? মুক্তধারা ঝর্ণাকে বেঁধেছে। বাবারে, ওটাকে অসুরের মাথার মতো দেখাচ্ছে। কিন্তু ওটা অমন্তর সূর্য তারার সামনে মেলে রাখবার জিনিস নয়, ঢাকা দিতে পারলেই ভালো হতো। দেখতে পাচ্ছ না, যেন দিন রাত্রির সমস্ত আকাশকে রাগিয়ে দিচ্ছে। আজ আরতি দেখতে যাবে না? দেখবো বলেই বেরিয়েছিলাম। প্রতি বছরই তো এই সময় আসি, কিন্তু মন্দিরের উপরের আকাশে কখনো অমন্তর বাধা দেখিনি। ও যে অমন করে মন্দিরের মাথা ছাড়িয়ে গেল, এটা যেন স্পর্ধার মতো মনে হচ্ছে। আমার সুমন! বাবা, আমার সুমন এখনো ফিরলো না। তোমরা তো সবাই ফিরেছ। কে তুমি? আমি জনাই গায়ের অম্বা। সে যে আমার চোখের আলো, আমার প্রাণের নিঃশ্বাস, আমার সুমন। তার কি হয়েছে বাছা? তাকে যে কোথায় নিয়ে গেল। আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিল, ফিরে এসে দেখি তাকে নিয়ে গেছে। তাহলে মুক্তধারার বাঁধ বাঁধতে তাকে নিয়ে গিয়েছিল। এই পথ দিয়ে তাকে নিয়ে গেল ওই গৌরী শিখরের পশ্চিমে। সেখানে আমার দৃষ্টি পৌঁছয় না। তারপরে আর পথ দেখতে পাইনি। কেঁদে কি হবে? আমরা চলেছি ভৈরবের মন্দিরে আরতি দেখতে, তুমিও চলো। না বাবা, সেদিনও তো ভৈরবের আরতিতে গিয়েছিল। তখন থেকে পুজো দিতে যেতে আমার ভয় হয়। দেখো, আমি বলি তোমাকে, আমাদের পুজো বাবার কাছে পৌঁছচ্ছে না, পথের থেকে কেড়ে নিচ্ছে। কে নিচ্ছে? যে আমার বুকের থেকে সুমনকে নিয়ে গেল, সে যে কে এখনো তো বুঝলুম না। সুমন, আমার সুমন, বাবা সুমন! যন্ত্ররাজ বিভূতি, যুবরাজ অভিজিৎ আমায় পাঠিয়ে দিলেন। কি তার আদেশ দূত? এতকাল ধরে তুমি আমাদের মুক্তধারার ঝর্ণাকে বাদ দিয়ে বাঁধতে লেগেছ। বারবার ভেঙে গেল। কত লোক ধুলোবালি চাপা পড়ল, কত লোক বন্যায় ভেসে গেল। আজ শেষে তাদের প্রাণ দেওয়া ব্যর্থ হয়নি, আমার বাঁধ সম্পূর্ণ হয়েছে। শিবতরাইয়ের প্রজারা এখনো এই খবর জানে না। তারা বিশ্বাস করতেই পারে না যে দেবতা তাদের যে জল দিয়েছেন, কোনো মানুষ তা বন্ধ করতে পারে। দেবতা কেবল তাদের জলই দিয়েছেন, আমাকে দিয়েছেন জলকে বাঁধবার শক্তি। তারা নিশ্চিন্ত আছে, জানে না আর সপ্তাহ পরেই তাদের চাষের ক্ষেত। চাষের ক্ষেতের কথা কি বলছো? সেই ক্ষেত শুকিয়ে মারাই কি তোমার বাঁধ বাঁধার উদ্দেশ্য ছিল না? মানুষের বুদ্ধি হবে জয়ী, এই ছিল উদ্দেশ্য। কোন চাষির কোন ধানের ক্ষেত মারা যাবে সে কথা ভাববার সময় ছিল না। যুবরাজ জিজ্ঞাসা করেছেন, এখনো কি ভাববার সময় হয়নি? না, আমি যন্ত্রশক্তির মহিমার কথা ভাবছি। ক্ষুধিতের কান্না তোমার সেই ভাবনা ভাঙাতে পারবে না? না, জলের বেগে আমার বাঁধ ভাঙে না, কান্নার জোরে আমার যন্ত্র টলে না। অভিশাপের ভয় নেই তোমার? দৈব শক্তির সঙ্গে যার লড়াই, মানুষের অভিশাপকে সে গ্রাহ্য করে। যুবরাজ বলেছেন, কীর্তি গড়ে তোলবার গৌরব তো লাভ হয়েছেই, এখন কীর্তি নিজে ভাঙবার যে আরো বড় গৌরব, তাই লাভ করো। কীর্তি যখন গড়া শেষ হয়নি তখন সে আমার ছিল, এখন সে উত্তরকূটের সকলের। ভাঙবার অধিকার আর আমার নেই। যুবরাজ বলেছেন, ভাঙবার অধিকার তিনি গ্রহণ করবেন। স্বয়ং উত্তরকূটের যুবরাজ এমন কথা বলেন? তিনি কি আমাদেরই নন? তিনি কি শিবতরাইয়ের? তিনি বলেন, উত্তরকূটে কেবল যন্ত্রের রাজত্ব নয়, সেখানে দেবতাও আছেন।
এই কথা প্রমাণ করা চাই। যন্ত্রের জোরে দেবতার পদ নিজেই নেব, এ কথা প্রমাণ করবার ভার আমার উপর। যুবরাজকে বলো আমার ওই বাঁধ যন্ত্রের মুঠো একটু আলগা করতে পারা যায় এমন পথ খোলা রাখিনি। ভাঙনের যিনি দেবতা তিনি সবসময় বড় পথ দিয়ে চলাচল করেন না। তার জন্য যেসব ছিদ্রপথ থাকে সে কারো চোখে পড়ে না। ছিদ্র? সে আবার কি? ছিদ্রের কথা তুমি কি জানো? আমি কি জানি? যার জানবার দরকার তিনি জেনে নেবেন। ওই যে উত্তরকূটের নাগরিকরা মালা হাতে তোমাকে সম্বর্ধনা জানাতে আসছে। দূরেও কিসের কোলাহল মন্ত্রী? উত্তরকূটের প্রজারা যন্ত্ররাজ বিভূতিকে মালা পরিয়ে কাঁধে করে মন্দির প্রাঙ্গণে নিয়ে যাচ্ছে মহারাজ। শিবতরায় প্রজাদের কিছুতেই তো বাধ্য করতে পারলে না। এতদিন পরে মুক্তধারার জলকে আয়ত্ত করে বিভূতি ওদের বশ মানাবার উপায় করে দিলে। কিন্তু মন্ত্রী, তোমার তো তেমন উৎসাহ দেখছি নে। ঈর্ষা? ক্ষমা করবেন মহারাজ, খন্তা কোদাল হাতে মাটি পাথরের সঙ্গে পালোয়ানি আমাদের কাজ নয়। রাষ্ট্রনীতি আমাদের অস্ত্র, মানুষের মন নিয়ে আমাদের কারবার। যুবরাজ অভিজিৎকে শিবতরায়ের শাসনভার দেবার মন্ত্রটা আমিই দিয়েছিলাম। তাতে যে বাঁধ বাঁধা হতে পারত সে কম নয়। তাতে ফল হলো কি? 2 বছরের খাজনা বাকি। খাজনার চেয়ে দুর্মূল্য জিনিস আদায় হচ্ছিল। এমন সময় যুবরাজকে শিবতরাই থেকে ফিরে আসতে আদেশ করলেন। রাজকার্যে ছোটদের অবজ্ঞা করতে নেই। মনে রাখবেন, যখন অসহ্য হয় তখন দুঃখের জোরে ছোটরা বড়দের ছাড়িয়ে বড় হয়ে ওঠে। যুবরাজকে শিবতরায়ে পাঠাবার ইচ্ছে আমার একেবারেই ছিল না। কেন মহারাজ? যারা দূরের লোক তাদের কাছে গিয়ে ঘেঁষাঘেঁষি করলে তাদের ভয় ভেঙে যায়। প্রীতি দিয়ে পাওয়া যায় আপন লোককে, পরকে পাওয়া যায় ভয় জাগিয়ে রেখে। মহারাজ, যুবরাজকে শিবতরায়ের পাঠাবার আসল কারণটা ভুলে যাচ্ছেন। তার মন অত্যন্ত উতলা দেখে আমাদের সন্দেহ হলো যে তিনি হয়তো কোনো সূত্রে জানতে পেরেছেন যে তার জন্ম রাজবাড়িতে নয়, তাকে মুক্তধারার ঝর্ণাতলা থেকে কুড়িয়ে পাওয়া গেছে। তাই তাকে ভুলিয়ে রাখবার তা জন্য- জানি মন্ত্রী। ইদানিং ও প্রায় রাত্রে একলা ঝর্ণাতলায় গিয়ে শুয়ে থাকতো। খবর পেয়ে একদিন রাত্রে সেখানে গেলুম। ওকে জিজ্ঞাসা করলুম কি হয়েছে অভিজিৎ, এখানে কেন? ও বললে, জলের শব্দে আমি আমার মাতৃভাষা শুনতে পাই। আমিও তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, তোমার কি হয়েছে যুবরাজ? তিনি বললেন, আমি পৃথিবীতে এসেছি পথ কাটবার জন্যে। এই খবর আমার কাছে এসে পৌঁছেছে। ওই ছেলে যে রাজ চক্রবর্তী লক্ষণ আছে এই বিশ্বাস আমার ভেঙে যাচ্ছে। যিনি এই দৈব লক্ষণের কথা বলেছিলেন তিনি যে মহারাজের গুরুর গুরু অভিরাম স্বামী। ভুল করেছেন তিনি। ওকে নিয়ে কে বলি আমার ক্ষতি হচ্ছে। শিবতরায়ের পণ্য যাতে বিদেশের হাতে বেরিয়ে না যায় এই জন্য পিতামহদের আমল থেকে নন্দী সংকটের পথ আটক করা হয়েছে। সেই পথটাই অভিজিৎ কেটে দিলে এতে করে উত্তরকূটের অন্নবস্ত্র দুর্মূল্য হয়ে উঠবে যে। অল্প বয়স কি না, যুবরাজ কেবল শিবতরের দিক থেকেই। কিন্তু এই যে নিজের লোকের বিরুদ্ধে বিদ্রোহ, শিবতরায়ের ওই যে ধনঞ্জয় বৈরাগীটা প্রজাদের খেপিয়ে বেড়ায়, এর মধ্যে সেও আছে। এবার কোনটি শুদ্ধ তার কণ্ঠটা চেপে ধরতে হবে। তাকে বন্দি করা চাই। মহারাজের ইচ্ছার প্রতিবাদ করতে সাহস করিনি, কিন্তু জানেন তো এমন সব দুর্যোগ আছে যাকে আটকে রাখার চেয়ে ছাড়া রাখাই নিরাপদ। ওই যে মোহনগড়ের খুড়ো মহারাজ আসছেন। তাই তো, ওই আরেকজন অভিজিৎকে নষ্ট করবার দলে উনি অগ্রগণ্য। রণজিৎ, প্রণাম খুড়া মহারাজ। তুমি আজ উত্তর ভৈরবের মন্দিরে পূজার মহোৎসবে যোগদান করবার জন্য আসবে এ সৌভাগ্য প্রত্যাশা করিনি। কি নিয়ে মহোৎসব? বিশ্বের সকল তৃষিতের জন্য দেবতা যে জলধারা ঢেলে দিচ্ছেন, সেই মুক্ত জলকে তোমরা বন্ধ করলে কেন? শত্রু দমনের জন্যে। দেবতাকে শত্রু করতে ভয় নেই? যিনি উত্তরকূটের পুরো দেবতা, আমাদের জয় তারই জয়। সেই জন্যই আমাদের পক্ষ নিয়ে তিনি তাঁর নিজের দান ফিরিয়ে নিয়েছেন। তৃষ্ণার শুলে শিবতরাইকে বিদ্ধ করে তাকে তিনি উত্তরকূটের সিংহাসনের তলায় ফেলে দিয়ে যাবেন। তবে তোমাদের পূজা পূজাই নয়, বেতন। খুড়া মহারাজ, তুমি পরের পক্ষপাতী, আত্মীয়ের বিরোধী। তোমার শিক্ষাতে অভিজিৎ নিজের রাজ্যকে নিজের বলে গ্রহণ করতে পারছে না। আমার শিক্ষায়? একদিন আমি তোমাদেরই দলে ছিলাম না? চণ্ডপত্তনে তুমি যখন বিদ্রোহ সৃষ্টি করেছিলে, সেখানকার প্রজার সর্বনাশ করে সে বিদ্রোহ আমি দমন করিনি? শেষে কখনোই বালক অভিজিৎ আমার হৃদয়ের মধ্যে এলো, আলোর মতো এলো। অন্ধকারে না দেখতে পেয়ে যাদের আঘাত করেছিলুম তাদের আপন বলে দেখতে পেলুম। রাজ চক্রবর্তীর লক্ষণ দেখে যাকে গ্রহণ করলে
তাকে তোমার ওই উত্তরকূটের সিংহাসনটুকুর মধ্যেই আটকে রাখতে চাও? মুক্তধারার ঝর্ণাতলায় অভিজিৎকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, এ কথা তুমি ওর কাছে প্রকাশ করেছো বুঝি? হ্যাঁ রণজিৎ, আমি প্রকাশ করেছি। সেদিন আমাদের প্রাসাদে ওর দেয়ালির নিমন্ত্রণ ছিল। গোধূলির সময় দেখি অলিন্দেও একলা দাঁড়িয়ে গৌরী শিখরের দিকে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করলুম, কি দেখছো ভাই? সে বললে, যেসব পথ এখনো কাটা হয়নি, ওই দুর্গম পাহাড়ের ওপর দিয়ে সেই ভাবিকালের পথ দেখতে পাচ্ছি, দূরকে নিকট করার পথ। শুনে তখনই মনে হলো, মুক্তধারার উৎসের কাছে কোন ঘর ছাড়া মা ওকে জন্ম দিয়ে গেছে, ওকে ধরে রাখবে কে? আর থাকতে পারলুম না। ওকে বললুম, ভাই, তোমার জন্মক্ষণে গিরিরাজ তোমাকে পথে অভ্যর্থনা করেছেন, ঘরের শঙ্খ তোমাকে ঘরে ডাকেনি। এতক্ষণে বুঝলুম, এই কথা শুনেই উত্তরকূটের রাজগৃহ থেকে অভিজিতের মমতা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেইটি স্পর্ধা করে দেখাবার জন্যে নন্দী সংকটের পথ সে খুলে দিয়েছে। ক্ষতি কি হয়েছে? যে পথ খুলে যায় সে পথ সকলেরই, যেমন উত্তরকূটের তেমনি শিবতরাইয়ের। খুড়া মহারাজ, তুমি আত্মীয় গুরুজন, তাই এতকাল ধৈর্য রেখেছি, কিন্তু আর নয়। স্বজন বিদ্রোহী তুমি এই রাজ্য ত্যাগ করে যাও। আমি ত্যাগ করতে পারবো না। তোমরা যদি আমাকে ত্যাগ করো তবে সহ্য করব। চলে গেলেন, বড় সমস্যায় পড়া গেল মন্ত্রী। ওগো, তোমরা কে? সূর্য তো অস্ত যায়, আমার সুমন তো এখনো ফিরল না। তুমি কে? আমি কেউ না। যে আমার সব ছিল তাকে এই পথ দিয়ে নিয়ে গেল। এ পথের শেষ কি নেই? সুমন কি তবে এখনো চলেছে? কেবলই চলেছে পশ্চিমের গৌরী শিখর পেরিয়ে, যেখানে সূর্য ডুবছে, আলো ডুবছে, সব ডুবছে। মন্ত্রী, এই বুঝি? হ্যাঁ মহারাজ, সেই বাঁধ বাঁধার কাজেই। তুমি খেদ করো না, আমি জানি পৃথিবীতে সকলের চেয়ে চরম যে দান তোমার ছেলে আজ তাই পেয়েছে। তাই যদি সত্য হবে, তাহলে সে দান সন্ধেবেলা সে আমার হাতে এনে দিত। আমি যে তার মা। দেবে, এনে দেবে। সেই সন্ধে এখনো আসেনি। তোমার কথা সত্যি হোক বাবা, ভৈরব মন্দিরের পথে পথে আমি তার জন্য অপেক্ষা করব। সুমন, সুমন! মন্ত্রী, ওটা কি আকাশে? মহারাজ ভুলে যাচ্ছেন, ওটাই তো বিভূতির সেই যন্ত্রের চূড়া। এমন স্পষ্ট তো কোনোদিন দেখা যায় না। আজ সকালে ঝড় হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে। দেখেছো, ওর পেছন থেকে সূর্য যেন ক্রুদ্ধ হয়ে উঠেছেন, আর ওটাকে দানবের উদ্যত মুষ্টির মতো দেখাচ্ছে। এতটা বেশি উঁচু করে তোলা ভালো হয়নি। আমাদের আকাশের বুকে যেন শেল বিঁধে রয়েছে মনে হচ্ছে। চলুন মহারাজ, মন্দিরে যাওয়ার সময় হলো। চলো। নে ভাই, একটু তাড়াতাড়ি চল, নইলে মন্দিরে ঠাঁই পাবো না। দেখলি তো, আমরা উত্তরকূটের লোক, অথচ বিভূতি আমাদের কিরকম এড়িয়ে এড়িয়ে চলে। ও যে আমাদের মধ্যেই মানুষ, সে কথাটাকে চামড়ার থেকে ঘষে ফেলতে চায়। বাচ্চাদের একদিন বুঝতে পারবেন, খাপের চেয়ে তলোয়ার বড় হয়ে উঠলে ভালো হয় না। তা যাই বলিস ভাই, বিভূতি উত্তরকূটের নাম রেখেছে বটে। আরে রেখে দে, তোরা ওকে নিয়ে বড় বাড়াবাড়ি আরম্ভ করেছিস। ওই যে বাঁধটি বাঁধতে ওর জিভ বেরিয়ে পড়েছে, ওটা কিছু না হবে তো 10 বার ভেঙেছে, আবার যে ভাঙবে না তাই বা কে জানে। ওসব কথা থাক, এখন মন্দিরে চল। আমরা হলুম বিভূতির এক গাঁয়ের লোক, আমাদের হাতের মালা আগে নিয়ে তবে অন্য কথা। আর আমরাই তো বসবো ডাইনে। যেও না ভাই, যেও না, ফিরে যাও। ওই শোনো, বটুক বুড়ো বেরিয়েছে। কি বটুক, যাচ্ছ কোথায়? সাবধান বাবা, সাবধান, যেও না ও পথে, সময় থাকতে ফিরে যাও। কেন বলো তো? বলি দেবে, বলি, নরবলি। আমার 2 জোয়ান নাতিকে জোর করে নিয়ে গেল, তারা আর ফিরল না। বলি কার কাছে দেবে খুড়ো? তৃষ্ণা, তৃষ্ণা দানবীর কাছে। সে আবার কে? সে যত খায় তত চায়, তার শুষ্ক রসনা ঘি খাওয়া আগুনের শিখার মতো কেবলই বেড়ে চলে। পাগলা, আমরা তো যাচ্ছি উত্তর ভৈরবের মন্দিরে, সেখানে তৃষ্ণা দানবী কোথায়? খবর পাওনি? ভৈরবকে যে আজ ওরা মন্দির থেকে বিদায় করতে চলেছে, তৃষ্ণা বসবে বেদিতে। চুপ চুপ পাগলা, এসব কথা শুনলে উত্তরকূটের মানুষ তোকে কুটে ফেলবে। তারা তো আমার গায়ে ধুলো দিচ্ছে, ছেলেরা মারছে ঢেলা,
সবাই বলে তোর নাতি দুটো প্রাণ দিয়েছে, সে তাদের সৌভাগ্য। তারা তো মিথ্যে বলে না। বলে না মিথ্যে? প্রাণের বদলে প্রাণ যদি না মেলে, মৃত্যু দিয়ে মৃত্যুকেই ডাকা হয়, তবে ভৈরব এত বড় ক্ষতি সইবেন কেন? সাবধান বাবা, সাবধান, যেও নাও পথে, যেও নাও পথে। দেখো দাদা, আমার গায়ে কিন্তু কাটা দিয়ে উঠছে। তুই বেজায় ভীতু, চল চল। বুঝতে পারছি না যুবরাজ, রাজবাড়ি থেকে কেন বেরিয়ে যাচ্ছ? সব কথা তুমি বুঝবে না সঞ্জয়। আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ডিঙিয়ে চলে যাবে, এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি। কিছুদিন থেকেই তোমাকে উতলা দেখছি যুবরাজ। আমাদের সঙ্গে তুমি যে বাঁধনে বাঁধা, সেটা তোমার মনের মধ্যে আলগা হয়ে আসছিল, আজকে সেটা ছিঁড়ল। ওই দেখো সঞ্জয়, গৌরী শিখরের ওপর সূর্যাস্তের মূর্তি। কোন আগুনের পাখি মেঘের টানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে। আমার এই পথযাত্রার ছবি অস্ত সূর্য আকাশে এঁকে দিলে। দেখছো না যুবরাজ, ওই যন্ত্রের চূড়াটা সূর্যাস্ত মেঘের বুক ফুঁড়ে দাঁড়িয়ে আছে, যেন উড়ন্ত পাখির বুকে বান বিঁধেছে। সে তার ডানা ঝুলিয়ে রাত্রির গহ্বরের দিকে পড়ে যাচ্ছে। এ আমার ভালো লাগছে না। এখন বিশ্রামের সময়, চলো যুবরাজ রাজবাড়িতে। যেখানে বাধা সেখানে কি বিশ্রাম আছে সঞ্জয়? রাজবাড়িতে যে তোমার বাধা, এতদিন পরে সে কথা তুমি কি করে বুঝলে? বুঝলুম যখন শোনা গেল মুক্ত ধারায় ওরা বাঁধ বেঁধেছে। তোমার এই কথার অর্থ আমি পাইনি। মানুষের ভিতরকার রহস্য বিধাতা বাইরের কোথাও না কোথাও লিখে রেখে দেন। আমার অন্তরের কথা আছে ওই মুক্ত ধারার মধ্যে। তারই পায়ে ওরা যখন বেড়ি পরিয়ে দিলে, তখন হঠাৎ যেন চমক ভেঙে বুঝতে পারলুম উত্তরকূটের সিংহাসনই আমার জীবন স্রোতের বাঁধ। পথে বেরিয়েছি তারই পথ খুলে দেবার জন্যে। যুবরাজ, আমাকেও তোমার সঙ্গী করে নাও। না ভাই, নিজের পথ খুঁজে বের করতে হবে। আমার পেছনে যদি চলো, তাহলে আমি তোমার পথকে আড়াল করব। তুমি অত কঠোর হয়েও না, আমাকে বাঁচছে। তুমি আমার হৃদয় জানো, সেজন্য আঘাত পেয়েও তুমি আমাকে বুঝবে। কোথায় তোমার ডাক পড়েছে, তুমি চলেছ, তা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না। কিন্তু যুবরাজ, যা কঠিন তার গৌরব থাকতে পারে, কিন্তু যা মধুর তারও মূল্য আছে। তারই মূল্য দেবার জন্যই কঠিনের সাধনা। আচ্ছা, গধূলির আলোটি ওই নীল পাহাড়ের উপরে মূর্ছিত হয়ে রয়েছে, এর মধ্যে দিয়ে একটা কান্নার মূর্তি তোমার হৃদয়ে এসে পৌঁছচ্ছে না? হ্যাঁ, পৌঁছচ্ছে। আমারও বুক কান্নায় ভরে রয়েছে। আমি কঠোরতার অভিমান রাখিনি। চেয়ে দেখো, ওই পাখি দেবদারু গাছের চূড়া ডালটির ওপর একলা বসে আছে। ও কি নিড়ে যাবে, না অন্ধকারের ভেতর দিয়ে দূর প্রবাসের অরণ্যে যাত্রা করবে জানি নে, কিন্তু ও যে ওই সূর্যাস্তের আকাশের দিকে চুপ করে চেয়ে আছে, সেই চেয়ে থাকার সুরটি আমার হৃদয়ে এসে বাজছে। সুন্দর এই পৃথিবী, যা কিছু আমার জীবনকে মধুময় করেছে, সে সমস্তকে আজ আমি নমস্কার করি। যেতে দিলে না, মেরে ফিরিয়ে দিলে। কি হয়েছে বটু, তোমার কপাল ফেটে রক্ত পড়ছে যে? আমি সকলকে সাবধান করতে বেরিয়েছিলাম, বলছিলাম যেও না ও পথে, ফিরে যাও। কেন, কি হয়েছে? জানো না যুবরাজ, ওরা যে আজ যন্ত্রবেদীর উপর তৃষ্ণা রাক্ষসীর প্রতিষ্ঠা করবে। মানুষ বলি চায়। সে কি কথা? হ্যাঁ রাজকুমার, সেই বেদি গাঁদবার সময় আমার দুটো নাতির রক্ত ঢেলে দিয়েছে। মনে করেছিলাম পাপের বেদি ভেঙে পড়ে যাবে, কিন্তু এখনো তো ভাঙলো না। ভৈরব তো জাগলেন না। ভাঙবে, সময় এসেছে। শুনেছ বুঝি? ভৈরবের আহ্বান শুনেছ? শুনেছি। সর্বনাশ, তবে তো তোমার নিষ্কৃতি নেই। না, নেই। এই দেখছো না, আমার মাথা দিয়ে রক্ত পড়ছে, সর্বাঙ্গে ধুলো। সইতে পারবে কি যুবরাজ, যখন বক্ষ বিদীর্ণ হয়ে যাবে? ভৈরবের প্রসাদে সইতে পারবো। চারদিকে সবাই যখন শত্রু হবে, আপন লোকে ধিক্কার দেবে, সইতেই হবে। তাহলে ভয় নেই? না, ভয় নেই। বেশ বেশ, তাহলে বটুকে মনে রেখো, আমিও ওই পথে। ভৈরব আমার কপালে এই যে রক্ত তিলক এঁকে দিয়েছেন, তার থেকে অন্ধকারেও আমাকে চিনতে পারবে। আমি এখন যাচ্ছি যুবরাজ। যুবরাজ, রাজপ্রহরী উদ্ধব, কি সংবাদ? নন্দী সংকটের পথ কেন খুলে দিলে যুবরাজ? শিবতরাইয়ের লোকদের নিত্য দুর্ভিক্ষ থেকে বাঁচাবার জন্যে। মহারাজ তো তাদের সাহায্যের জন্য প্রস্তুত, তার তো দয়ামায়া আছে। ডান হাতের কার্পণ্য দিয়ে পথ রুদ্ধ করে বাঁ হাতের বদান্যতায় বাঁচানো যায় না। দয়ার ওপর নির্ভর করার দীনতা আমি দেখতে পারিনি। মহারাজ বলেন, নন্দী সংকটের গড় ভেঙে দিয়ে তুমি উত্তরকূটের ভোজন পাত্রের তলা খসিয়ে দিয়েছ। চিরদিন শিবতরাইয়ের অন্নজীবী হয়ে থাকবার দুর্গতি থেকে উত্তরকূটকে মুক্তি দিয়েছি। দুঃসাহসের কাজ করেছ।
মহারাজ খবর পেয়েছেন, এর বেশি আর কিছুই বলতে পারবো না। যদি পারো তো এখনই চলে যাও। পথে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলাও নিরাপদ নয়। আমি যাচ্ছি। বাবা সুমন! যে পথ দিয়ে তাকে নিয়ে গেল সে পথ দিয়ে তোমরা কি কেউ যাওনি? তোমার ছেলেকে নিয়ে গেছে? হ্যাঁ, ওই পশ্চিমে, যেখানে সূর্য ডোবে, যেখানে দিন ফুরোয়। ওই পথেই আমি যাব। তাহলে দুঃখিনীর একটা কথা রেখো, যখন তার দেখা পাবে বলো মা তার জন্য পথ চেয়ে আছে। বলবো। বাবা, তুমি চিরজীবী হও। সুমন! আমার সুমন! এ কি সেনাপতি বিজয়পাল? যুবরাজ, রাজকুমার, আমার বিনীত অভিবাদন গ্রহণ করুন। আমি মহারাজের কাছ থেকে আসছি। কি তার আদেশ সেনাপতি? গোপনে বলবো। গোপন কেন? আমার কাছেও গোপন? সেই তো আদেশ। যুবরাজ, একবার রাজ শিবিরে পদার্পণ করুন। আমি সঙ্গে যাব। মহারাজ তো ইচ্ছা করেন না। বেশ, আমি তবে এই পথে অপেক্ষা করব। তাই করুন। আসুন যুবরাজ। চলো সেনাপতি। বাবা, উত্তরকূটের বিভূতি মানুষটি কে? কেন, তাকে তোমার কি প্রয়োজন? আমি বিদেশি, দেউতলি থেকে আসছি। শুনেছি উত্তরকূটে সবাই বিভূতির পথে পথে পুষ্প বৃষ্টি করছে। সাধু পুরুষ বুঝি? বাবার দর্শন করব বলে নিজের মালঞ্চের ফুল এনেছি। সাধু পুরুষ না হোক, বুদ্ধিমান পুরুষ বটে। কি কাজ করেছেন তিনি? আমাদের ঝর্ণাটাকে বেঁধেছেন। তাই পুজো? বাঁধে দেবতার কাজ হবে না, দেবতার হাতে বেড়ি পড়বে। তাই পুষ্প বৃষ্টি? বুঝলুম না। না বোঝাই ভালো। দেবতার ফুল অপাত্রে নষ্ট করো না, ফিরে যাও। শোনো শোনো, আমাকে তোমার ওই শ্বেত পদ্মটি বেচবে? সাধুকে দেবমনন করে যে ফুল এনেছিলুম সে তো বেচতে পারবো না। আমি যে সাধুকে সবচেয়ে ভক্তি করি তাকেই দেব। তবে এই নাও। না, মূল্য নেব না। বাবাকে আমার প্রণাম জানিও। বলো আমি দেউতলির দুখনি, ফুলওয়ালি। এই যে সেনাপতি বিজয়পাল, একা ফিরলে যে? দাদা কোথায়? যুবরাজ অভিজিৎ শিবিরে বন্দী। যুবরাজ বন্দী? একই স্পর্ধা। এই দেখো মহারাজের আদেশপত্র। এ কার ষড়যন্ত্র? তার কাছে আমাকে একবার যেতে দাও। ক্ষমা করবেন রাজকুমার। তবে আমাকেও বন্দী করো, আমি বিদ্রোহী। আদেশ নেই রাজকুমার। আচ্ছা, আদেশ নিতে এখনই চললুম আমি। বিজয়পাল, এই শ্বেত পদ্মটি আমার নাম করে দাদাকে দিও। মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙা এই নাই, আমি মারের সাগর পাড়ি দেব। প্রণাম ভাই ধনঞ্জয় ঠাকুর। এই যে শিবতরাহের নন্দী ভৃঙ্গিরা একেবারে মুখ চুঞ্জে। কেন রে, কি হয়েছে? প্রভু, রাজশালক চণ্ডপালের মার তো সহ্য হয় না, সে আমাদের যুবরাজকেই মানে না, সেইটাই তার অসহ্য হয়। আর সহ্য হয় না, হাত দুটো নিষ্পিস করছে। বলিস কি গণেশ, হাত দুটো তাহলে বেহাত হয়েছে বল? ঠাকুর, একবার হুকুম করো, ওই ষণ্ডা মার্কা চণ্ডপালের দণ্ডটা খসিয়ে নিয়ে মার কাকে বলে একবার দেখিয়ে দিই। মার কাকে না বলে তা দেখাতে পারিস নে? জোর বেশি লাগে বুঝি? রে, ঢেউকে বাড়ি মারলে ঢেউ থামে না, হালটাকে স্থির করে রাখলে ঢেউ জয় করা যায়। তাহলে কি করতে বলো? ওই মার জিনিসটাকে একেবারে গোড়া ঘেঁষে কোপ লাগাও। সেটা কি করে হবে প্রভু? মাথা তুলে যেমনি বলতে পারবি লাগছে না, অমনি মারের শিকড় যাবে কাটা। লাগছে না বলা শক্ত। আসল মানুষটি যে তার লাগে না। আরে সে যে আলোর শিখা, লাগে জন্তুটার। সে যে মাংস, মার খেয়ে কেঁ কেঁ করে মরে। হাঁ করে রইলি যে, কথাটা বুঝলি না? তোমাকেই আমরা বুঝি, কথা তোমার নাই বা বুঝলুম। কিন্তু ঠাকুর, তুমি কোথায় চলেছো বলো তো? রাজার উৎসবে। সেখানে কি করতে যাবে ঠাকুর? রাজসভায় নাম রেখে আসবো। রাজা তোমাকে একবার হাতের কাছে পেলে? না না, সে হবে না। হবে না কি রে? খুব হবে। তাহলে আমরাও তোমার সঙ্গে যাব। রাজার কাছে দরবার করব। কি চাইবি রে? চাইবার তো আছে ঢের, দেয় তবে তো। রাজত্ব চাইবি না? ঠাট্টা করছো বুঝি? আরে ঠাট্টা কেন করবো? হ্যাঁ, এক পায়ে চলার মতো কি দুঃখ আছে? আরে রাজত্ব একলা যদি রাজারই হয়, প্রজার না হয়, তাহলে সেই খোঁড়া রাজত্বের লাফানি দেখে তোরা চমকে উঠতে পারিস, কিন্তু দেবতার চোখে জল আসে। ওরে, রাজার খাতিরেই রাজত্ব দাবি করতে হবে। যখন তারা লাগাবে? রাজ দরবারের ওপর তলার মানুষ যখন নালিশ মঞ্জুর করেন, তখন রাজার তারা রাজাকেই তেড়ে আসে। কিন্তু রাজা তোমাকে তো সহজে ছাড়বেন না। আরে ছাড়বে কেন রে? যদি আমাকে বাঁধতে পারে তাহলে আর ভাবনা রইল কি? কিন্তু বাবা ঠাকুর, তোমার গায়ে যদি হাত তোলে সইতে পারবো না।
আমার এই গা বিকিয়েছি যার পায়ে, তিনি যদি শোন তবে তোদেরও সইবে। আচ্ছা ঠাকুর, চলো তাহলে শুনে আসি, শুনিয়ে আসি, তারপর কপালে যা থাকে। তবে তোরা এখানে বস। জানিস এই জায়গায় কখনো আমি আসিনি, ওই পথঘাটের খবরটা নিয়ে আসি। ওই যে এই উত্তরকোটের মানুষগুলো এদিকেই আসছে, দেখেছিস ভাই কি চেহারা ওদের? যেন একতাল মাংস নিয়ে বিধাতা গড়তে শুরু করেছিলেন, শেষ করে উঠতে ফুরসত পাননি। আর দেখেছিস ওদের মালকোচা মেরে কাপড় পরার ধরনটা, যেন নিজেকে বস্তায় বেঁধেছে, একটুখানি পাচে লোকসান হয়। চুপ কর, ওই যে ওরা এসে পড়েছে। আর সব হলো ভালো, কিন্তু কামারের ছেলে বিভূতিকে রাজা ক্ষত্রিয় করে নিলে সেটা তো। ওসব হলো ঘরের কথা, সে আমাদের গায়ে ফিরে গিয়ে বুঝে নেব। এখন বল, জয় যন্ত্ররাজ বিভূতির জয়। ও ভাই, এই যে দেখি শিবতরায়ের মানুষ। কি করে বুঝলি? কান ঢাকা টুপি দেখছিস নে, কিরকম অদ্ভুত দেখতে, যেন ওপর থেকে থাবড়া মেরে হঠাৎ কেউ ওদের বার বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ওরা কান ঢাকা টুপি পরে কেন? কানের উপর বাঁধ বেঁধেছে, বুদ্ধি পাছে বেরিয়ে যায়। তাই না ভুল ক্রমে বুদ্ধি পাছে ভেতরে ঢুকে পড়ে? ওরে শিবতরায়ের উজবুকের দল, সাড়া নেই, শব্দ নেই, হয়েছে কি রে? জানিস নে আজ আমাদের বড়দিন, বল যন্ত্ররাজ বিভূতির জয়। চুপ করে রইলি যে, গলা বুঝে গেছে, টুটি চেপে না ধরলে আওয়াজ বেরোবে না বুঝি? বল যন্ত্ররাজ বিভূতির জয়। কেন বিভূতির জয়? কি করেছে সে? বলে কি করেছে? এত বড় খবরটা এখনো পৌঁছয়নি। তোদের পিপাসার জল যে তার হাতে, সে দয়া না করলে অনাবৃষ্টির ব্যাঙগুলোর মতো শুকিয়ে মরে যাবি। পিপাসার জল বিভূতির হাতে? হঠাৎ সে দেবতা হয়ে উঠলো নাকি? দেবতাকে ছুটি দিয়ে দেবতার কাজ নিজেই চালিয়ে নেবে। দেবতার কাজ? তার একটা নমুনা দেখি তো। ওই যে মুক্তধারার বাঁধ। এটা কি তোরা ঠাট্টা ঠাউরেছিস? ঠাট্টা নয়, মুক্তধারা বাঁধবে। সচক্ষে দেখো না, ওই আকাশে। বাপ রে, ওটা কি রে? যেন মস্ত একটা লোহার ফড়িং আকাশে লাফ মারতে যাচ্ছে। ওই ফড়িং এর ঠ্যাং দিয়ে তোমাদের জাল আটকেছে। রেখে দাও সব বাজে কথা। কোন দিন বলবে ওই ফড়িং এর ডানায় বসে তোমাদের কামারের উপর চাঁদ ধরতে বেরিয়েছে। ওই দেখো, আমরা মরবো না, পণ করেছি। বেশ করেছো, বাঁচাবে কে? আমাদের দেবতাকে দেখনি? প্রত্যক্ষ দেবতা আমাদের ধনঞ্জয় ঠাকুর, তার একটা দেহ মন্দিরে, একটা দেহ বাইরে। কান ঢাকারা বলে কি? ওদের মরণ কেউ ঠেকাতে পারবে না। নে ভাই চল, আমরা আমাদের কাজে যাই। কিরে গণেশ, হ্যাঁ কি বলছিলি রে বোকা? ঠাকুর, উত্তরকূটের ওরা আমাদের শাসিয়ে গেল যে বিভূতি মুক্তধারার বাঁধ বেঁধেছে। বাঁধ বেঁধেছে বললে? হ্যাঁ ঠাকুর। বলিস কি রে? যে শক্তি দুরন্ত, তাকে বেঁধে ফেলা কি কম কথা? তা সে অন্তরেই হোক আর বাইরেই হোক। ঠাকুর, তাই বলে আমাদের পিপাসার জল আটকাবে? আরে সে হলো আর এক কথা, ওটা ভৈরব সইবেন না। জগৎটা বাণীময় রে, তার যে দিকটাতে শোনা বন্ধ করবি সেই দিক থেকেই মৃত্যুবান আসবে। তোরা বস, আমি সন্ধান নিয়ে আসি গে। এসো ঠাকুর। এ কি বিষম যে, খবর কি? খবর ভালো নয় দাদা। যুবরাজকে যে রাজা শিবতরাই থেকে ডেকে নিয়ে এসেছে, শুনলাম তাকে নাকি সেখানে আর রাখবে না। সে হবে না, কিছুতেই হবে না। কি করবে? যুবরাজকে ফিরিয়ে নিয়ে যাও। কি করে? জোর করে। রাজার সঙ্গে পারবে? আমরা রাজাকে মানি না। কি রে, কাকে মানিস না তোরা? এ যে মহারাজ, মন্ত্রী মশাই, প্রণাম। প্রণাম হই মহারাজ। তোমার কাছে দরবার করতে এসেছি মহারাজ। কিসের দরবার? আমরা যুবরাজকে চাই। হ্যাঁ, যুবরাজকে চাই। বলিস কি? হ্যাঁ, যুবরাজকে আমরা শিবতরায় নিয়ে যাব। আর মনের আনন্দে খাজনা দেবার কথাটাই ভুলে যাবি? অন্য বিনে মরছি যে। তোদের সর্দার কোথায়? এই যে আমাদের গণেশ সর্দার। ও নয়, তোদের সেই বৈরাগী ধনঞ্জয় ঠাকুর, ওই যে আসছেন তিনি। বৈরাগী মহারাজ, তুমি শিবতরায়ের এই সমস্ত প্রজাদের খেপিয়েছ। খেপাই বই কি, নিজেও খেপি। পাগলামি করে কথা চাপা দিতে পারবে না। খাজনা দেবে কিনা বলো। না মহারাজ, দেব না। দেবে না? এত বড় আস্পর্ধা! যা তোমার নয় তা তোমাকে দিতে পারবো না। আমার নয়? আমার উদ্বৃত্ত অন্ন তোমার, ক্ষুধার অন্ন তোমার নয়। তুমি প্রজাদের বারণ করো খাজনা দিতে। ওরা তো ভয়ে দিয়ে ফেলতে চায়, আমি বারণ করে বলি প্রাণ দিবি তাকেই প্রাণ দিয়েছেন যিনি। দেখো বৈরাগী, তোমার কপালে দুঃখ আছে। যে দুঃখ কপালে ছিল সে দুঃখ বুকে তুলে নিয়েছি। ও দুঃখের উপরওয়ালা সেইখানে বাস করেন। আমি তোদের বলছি, তোরা সবাই শিবতরায় ফিরে যা। বৈরাগী, তুমি এখানেই রইলে। আমাদের প্রাণ থাকতে সে হবে না। না, তা হবে না। মন্ত্রী,
বৈরাগীকে এখানেই ধরে রেখে দাও। মহারাজ, আদেশটা তোমার মনের মতো হচ্ছে না? শাসনের ভীষণ যন্ত্র তো তৈরি হয়েছে, তার উপর ভয় আরো চড়াতে গেলে সব ভেঙে যাবে। যা যা বলছি, তোরা ফিরে যা। ঠাকুর, যুবরাজকেও যে হারিয়েছিস, শোনুনি বুঝি? তাহলে আর কাকে নিয়ে মনের জোর পাবো? আমার জোরেই কি তোদের জোর? হ্যাঁ, এই কথা যদি বলিস তাহলে যে আমাকে শুদ্ধ দুর্বল করবি রে। বেশ, তোমার কথাই মেনে নিচ্ছি ঠাকুর, আমরা চললুম। কিন্তু 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 কি রে? একেবারে নিষ্কিন্তু হয়ে যা, ওপরে মাথা তুলে। আমরা তাই যাচ্ছি ঠাকুর। প্রণাম। উদ্ধব মহারাজ, বৈরাগীকে শিবিরে বন্দি করে রাখো। আর মন্ত্রী, তুমি বন্দিশালায় অভিজিৎকে দেখে এসো গে। যদি দেখো সে আপন কৃত কর্মের জন্য অনুতপ্ত, তাহলে মহারাজ আপনি স্বয়ং গিয়ে একবার। না না, সে নিজ রাজ্য বিদ্রোহী, যতক্ষণ অপরাধ স্বীকার না করে ততক্ষণ তার মুখ দর্শন করব না। আমি রাজধানীতে যাচ্ছি, সেখানে আমাকে সংবাদ দিও। যুবরাজের সঙ্গে দেখা না করি মহারাজ চলে গেলেন? পাছে মুখ দেখে প্রতিজ্ঞা ভঙ্গ হয় এই ভয়ে। মনের মধ্যে এই দ্বিধা নিয়ে শিবিরের মধ্যেও যেতে পারছিলেন না, শিবির ছেড়ে যেতেও পা উঠছিল না। যাই, যুবরাজকে দেখে আসি গে। কিছুতেই ছাড়ছি না, যুবরাজের বিচার চাই। আমরা উত্তরকোটের প্রজা, চল রাজার কাছে যাই। ফল কি হবে? যুবরাজ যে রাজার বক্ষের মানিক, তার অপরাধের বিচার করতে পারবেন না, মাঝের থেকে রাগ করবেন আমাদের পরে। করুন রাগ, স্পষ্ট কথা বলবো, কপালে যাই থাক। রাজা ওকে শাস্তি না দেন তো আমরা দেব। কি করবি? এদেশে ওর ঠাঁই হচ্ছে না, যে পথ কেটেছেন সেই পথ দিয়ে ওকেই বেরিয়ে যেতে হবে। কিন্তু কে যেন বললে যুবরাজ শিবতরায় নেই, এখানে রাজার বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না। রাজা তাকে নিশ্চয়ই লুকিয়েছে। লুকিয়েছে? দেয়াল ভেঙে বার করব, ঘরে আগুন লাগিয়ে বের করব। আমাদের ফাঁকি দেবে, মরবো তবু। চুপ, ওই যে মন্ত্রী আর উদ্ধব আসছে। গোলমাল কিসের? কি হয়েছে? মন্ত্রী মশাই, লুকোচুরি চলবে না, বের করো যুবরাজকে। আরে বাপু, আমি বের করবার কে? তবে আমরাই তাকে টেনে বের করব। আচ্ছা, তবে নিজের হাতে রাজত্ব নাও, রাজার গারদ থেকে ছাড়িয়ে আনো। গারদ থেকে? হ্যাঁ, মহারাজ তাকে বন্দি করেছেন। বন্দি করেছেন? জয় মহারাজের, জয় উত্তরকূটে। চল রে, আমরা গারদে ঢুকবো, সেখানে গিয়ে কি করবে? বিভূতির গলার মালা থেকে ফুল খসিয়ে দড়ি গাছটা ওর গলায় ঝুলিয়ে আসবো। গলায় কেন, হাতে। বাঁধ বাঁধার সম্মানের উচ্ছিষ্ট দিয়ে পথ কাটার হাতে দড়ি পড়বে। যুবরাজ পদ ভেঙেছিলেন বলে অপরাধ, আর তোমরা ব্যবস্থা ভাঙবে তাতে অপরাধ নেই। যদি ব্যবস্থা ভাঙি তো কি হবে? পায়ের তলার মাটি পছন্দ হলো না বলে শূন্যে লাফিয়ে পড়া হবে, সেটাও পছন্দ হবে না বলে রাখছি। আচ্ছা, তবে গারদ থাক, রাজবাড়ির সামনে দাঁড়িয়ে মহারাজের জয়ধ্বনি করে আসিকে। চল চল চল। উদ্ধব, মহারাজ কেন যে যুবরাজকে এই শিবিরে বন্দি করতে বলেছিলেন এখন বুঝেছি। কেন মন্ত্রী মহাশয়? প্রজাদের হাত থেকে ওকে বাঁচাবার জন্যে। কিন্তু ভালো ঠেকছে না, লোকের উত্তেজনা কেবলই বেড়ে উঠছে। তুমি এখানেই অপেক্ষা করো, আমি একবার দেখে আসি কি হচ্ছে ওদিকটায়। এসো মন্ত্রী মহাশয়, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। ওকে, ও উদ্ধব বুঝি? হ্যাঁ খুড়া মহারাজ। অন্ধকারের জন্য অপেক্ষা করছিলাম। আমার চিঠি পেয়েছো তো? পেয়েছি। সেই মতো কাজ হয়েছে? অল্প পরেই জানতে পারবে। মনে সংশয় করো না, মহারাজ ওকে নিজে মুক্তি দিতে প্রস্তুত নন, কিন্তু তাকে না জানিয়ে কোনো উপায় আর কেউ যদি এ কাজ সাধন করে তাহলে তিনি বেঁচে যাবেন। কিন্তু আর কেউকে কিছুতেই ক্ষমা করবেন না। আমার সৈন্য আছে, তারা তোমাকে আর তোমার প্রহরীদের বন্দি করে নিয়ে যাবে, দায় আমারই। ওই ওই হয়েছে, বন্দিশালা সংলগ্ন পাকশালা তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে। যাই, এই সুযোগে বন্দি যুবরাজ আর বৈরাগীকে বের করে দিকে। একি দাদামশাই যে? হ্যাঁ অভিজিৎ, তোমাকে বন্দি করতে এসেছি, মোহনগড়ে যেতে হবে। আমাকে আজ কিছুতেই বন্দি করতে পারবে না, না ক্রোধে না স্নেহে। তোমরা ভাবছো তোমরাই আগুন লাগিয়েছ? না, এ আগুন যেমন করেই হোক লাগতো। আজ আমার বন্দি থাকবার অবকাশ নেই। কেন ভাই, কি তোমার কাজ? জন্মকালের ঋণ শোধ করতে হবে। স্রোতের পথ আমার ধাত্রী, তার বন্ধন মোচন করব। তার অনেক সময় আছে, আজ নয়।
সময় এখনই এসেছে এই কথাই জানি, কিন্তু সময় আবার আসবে কিনা সে কথা কেউ জানিনি। আমরাও তোমার সঙ্গে যাব? না, সকলের এক কাজ নয়। আমার উপর যে কাজ পড়েছে সে একলা আমারই। তোমার শিবতরাইয়ের ভক্তদল যে তোমার কাজে হাত দেবার জন্য অপেক্ষা করে আছে, তাদের ডাকবে না? যে ডাক আমি শুনেছি, সেই ডাক যদি তারাও শুনতো তবে আমার জন্য অপেক্ষা করতো না। আমার ডাকে তারা পথ ভুলবে। ভাই, অন্ধকার হয়ে এসেছে যে। যেখান থেকে ডাক এসেছে সেইখান থেকে আলো আসবে। তোমাকে বাধা দিতে পারি এমন শক্তি আমার নেই। অন্ধকারের মধ্যে একলা চলেছ, তবু তোমাকে বিদায় দিয়ে ফিরতে হবে। কেবল একটা আশ্বাসের কথা বলে যাও অভিজিৎ, যে আবার আমাদের মিলন ঘটবে। তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হবার নয়, এই কথাটি মনে রেখো। মিথ্যে কথা, যুবরাজ গারদে নেই, ওকে লুকিয়ে রেখেছে। আমরা উত্তরকূটের লোক, মন্ত্রীমশাই আমাদের ফাঁকি দিলে আমরা দেখব কোথায় তাকে লুকিয়ে রাখে। না বাবা, কোথাও পারবে না লুকিয়ে রাখতে। পড়বে দেয়াল, ভাঙবে দরজা, আলো ছুটে বের হয়ে আসবে, সমস্ত প্রকাশ হয়ে পড়বে। এ আবার কে রে? বুকের ভেতরটায় হঠাৎ চমকিয়ে দিলে। তা বেশ হয়েছে, একজন কাউকে চাই। তা এই বৈরাগীটাকেই ধরো, ওকে বাঁধো। যে মানুষ ধরা দিয়ে বসে আছে তাকে ধরবে কি করে? সাধুগিরি রাখো, আমরা ওসব মানি না। না মানাই তো ভালো, প্রভু স্বয়ং হাতে ধরে তোমাদের মানিয়ে নেবেন। সন্দেহ হচ্ছে তুমি আমাদের যুবরাজকে নিয়ে কিছু চালাকি করেছো। তোমাদের যুবরাজ আমার চেয়েও চালাক, তার চালাকি আমাকে নিয়ে। দেখলি তো কথাটির মানে আছে, দুজনে কি একটা ফন্দি চলছে। তা নইলে এত রাতে এখানে ঘুরে বেড়ায় কেন? যুবরাজকে শিবতরায়ে সরাবার চেষ্টা, ওকে এখানেই বেঁধে রেখে যায়। একন্দন বাঁধো না, দড়ি তো তোমার কাছে। এই নাও না দড়ি, তুমিই বাঁধো। দে দে, আমাকে দে। কি ঠাকুর, গুরু কি বলছেন? কোষে চেপে ধরেছেন। ব্যাস, এইবার থাকো এখানে বাঁধা পড়ে, আমরা ততক্ষণ একটু দেখে আসি। এ কি কাণ্ড! খুড়ো মহারাজ যুবরাজকে সমস্ত প্রহরী শুদ্ধ মোহনগড়ে নিয়ে গেলেন। এর মানে কি হলো? উত্তরকূটের রক্ত তো ওর শিরায় আছে, পাছে এখানে যুবরাজের উচিত বিচার না হয় সেই জন্য তাকে জোর করে বন্দি করে নিয়ে গেছে। ভারী অন্যায়। আমাদের যুবরাজকে আমরা শাস্তি দিতে পারবো না, একে বলে অত্যাচার। এ অত্যাচার আমরা সইব না, এর বিহিত চাই। চলে আয় সব, চলে আয়। ঠাকুর। কে রে? আমি কুন্দন, উত্তরকূটের লোক। তোমার বাঁধনটা খুলে দিই। ঠাকুর, অপরাধ নিও না, তুমি এখনই বাড়ি পালাও। কি জানি আজ রাত্রে যদি ডাক পড়ে, হ্যাঁ, সেই জন্যই তো বাড়ি পালাবার জো নেই। এখানে তোমার ডাক কোথায়? উৎসবের শেষ পালাটায়। তুমি শিবতরায়ের মানুষে উত্তরকূটের ভৈরবের উৎসবে এখন শিবতরায়ের আরতি কেবল বাকি আছে। কি জানি ঠাকুর, আমার ভালো বোধ হচ্ছে না। চললেম আমি। যা, আমিও আসছি। এখন কোন দিকে যাই? নওশানুতে যারা ছাগল চড়ায় তারা তো বললে তারা দেখেছে যুবরাজ একলা এই পথ দিয়ে পশ্চিম দিকে গেছেন। আজ রাত্রে তাকে খুঁজে বের করতেই হবে, মহারাজের হুকুম। মোহনগড়ে তাকে নিয়ে গেছে বলে কথা উঠেছে, কিন্তু অম্বা পাগলির কথা শুনে স্পষ্ট বোধ হচ্ছে সে যাকে দেখেছে সে আমাদের যুবরাজ, আর তিনি এই পথ দিয়ে উঠেছেন। কিন্তু এই অন্ধকারে তিনি একলা কোথায় যে যাবেন বোঝা যাচ্ছে না। আলো না হলে আমরাও তো এক পা এগুতে পারবো না। যাই, এই কোটপালের কাছ থেকে আলো সংগ্রহ করে আনিগে। হ্যাঁ, তাই চল। এই ঘুটঘুটে অন্ধকারে এখন যাই কোথায়? বিপদে ফেললে। আসছি বলে আমাকে এগিয়ে দিলে, এখন কারও দেখা নেই। ওরে বাবারে, চমকে দাও কেন অমন করে? কে তুমি? আমি হুব্বা, যাত্রার দলে গান করি। এখন চলো। কোথায় চলবো দাদা? এবারে একটু মোলায়েম করে জবাব দিও। শিবতরায়ে যেতে হবে। শিবতরায়ে? এই অমাবস্যার রাত্রে? সেখানে পালাটা কিসের? নন্দী সংকটের ভাঙা গড় ফিরে গাঁথবার পালা। ভাঙা গড় আমাকে দিয়ে গাঁথাবে?
অন্ধকারে আমার চেহারাটা দেখতে পাচ্ছ না বলেই এত বড় শক্ত কথাটা বললে। আমি হচ্ছি, তুমি যেই হও না কেন, দোকানে হাত আছে তো? নেহাত না থাকলে নয় বলেই আছে, নইলে কি একে। হাতের পরিচয় মুখের কথাই হয় না, যথাস্থানে হবে। এখন চলো। এমনি করে পথে ঘাটে যাকে পাবে তাকেই ধরে নিয়ে যাবে? হ্যাঁ, যাকে পাবো তাকেই ধরে নেব। এই আরেকজনকে ধরে এনেছি কঙ্কর। লোকটাকে? আমি কেউ না বাবা, আমি লক্ষ্মণ, উত্তর ভৈরবের মন্দিরে ঘন্টা বাজাই। সে তো ভালো কথা, হাতে জোর আছে। চলো শিবতরায়। যাবো তো, কিন্তু মন্দিরের ঘন্টা? বাবা ভৈরব নিজের ঘন্টা নিজেই বাজাবেন। দোহাই তোমাদের, আমার স্ত্রী রোগে ভুগছে। তুমি চলে গেলে তার রোগ হয় সারবে, নয় সে মরবে। তুমি থাকলে ঠিক তাই হতো। ভাই লক্ষ্মণ, চুপ করে মেনে যাও। কাজটাতে বিপদ আছে বটে, কিন্তু আপত্তিতে বিপদ কম নেই। আমি একটু আভাস পেয়েছি। আরে নরসিং যে, এই দেখো কঙ্কর, দল জুটিয়ে এনেছি। আর কয় দল আগেই রওনা হয়েছে। তাহলে চলো, পথের মধ্যে আরো কিছু কিছু জুটবে। আমি যাব না। কেন যাবে না? কি হয়েছে? কিছু হয়নি, আমি যাব না। লোকটার নাম কি নরসিং? ওর নাম বনওয়ারি, পদ্মবীজের মালা তৈরি করে। কেন যাবে না সত্যি করে বলো তো? প্রবৃত্তি নেই। শিবতরায় লোকের সঙ্গে আমার ঝগড়া নেই, ওরা আমাদের শত্রু নয়। আচ্ছা, না হয় আমরাই ওদের শত্রু হলাম। আমি অন্যায় করতে পারবো না। নরসিং, লোকটা যে তর্ক করে। শক্ত কাজে লাগিয়ে দিলেই তর্ক ঝাড়াই হয়ে যায়, তাই তো ওকে টেনে নিয়ে চলেছি। তাতে তোমাদের ভার হয়েই থাকবো, কোনো কাজে লাগবো না। তোমার অভিপ্রায় কি? আমি এক পা নড়বো না। তাহলে আমরাই তোমাকে নাড়াবো। বাঁধো ওকে। একটা কথা বলি কঙ্কর দাদা, রাগ করো না। ওকে বয়ে নিয়ে যেতে যে জোরটা খরচ করবে, সেইটা বাঁচাতে পারলে কাজে লাগতো। উত্তরকূটের সেবায় যারা অনিচ্ছুক তাদের দমন করা একটা কাজ। সময় থাকতে এই কথাটা বুঝে দেখো। এরই মধ্যে বুঝে নিয়েছি দাদা। ওই যে বিভূতি আসছে। কাজ অনেকটা এগিয়েছে যন্ত্ররাজ, লোকও কম জোটেনি। কিন্তু তুমি এখানে কেন? তোমাকে নিয়ে সবাই যে উৎসব করবে। উৎসবে আমার শখ নেই। কেন বলো তো? আমার কীর্তি খর্ব করবার জন্য নন্দী সংকটের গড় ভাঙার খবর ঠিক আজ এসে পৌঁছলো। আমার সঙ্গে একটা প্রতিযোগিতা চলছে। কার প্রতিযোগিতা যন্ত্ররাজ? নাম করতে চাই না, সবাই জানো। উত্তরকূটে তার বেশি আদর হবে না আমার, এ হয়ে দাঁড়ালো সমস্যা। একটা কথা তোমাদের জানা নেই, এরই মধ্যে আমার কাছে কোনো পক্ষ থেকে দূত এসেছিল, আমার মুক্তধারার বাঁধ ভাঙবে এমন শাসন বাক্যেরও আভাস দিয়ে গেল। এত বড় কথা তুমি সহ্য করলে বিভূতি? প্রলাপ বাক্যের প্রতিবাদ চলে না। কিন্তু বিভূতি, এত বেশি নিঃসংশয় হওয়া কি ভালো? তুমি তো বলেছিলে বাঁধের বন্ধন এক জায়গায় আলগা আছে, তার সন্ধান জানলে অল্প একটুখানিতেই। সন্ধান যে জানবে সেও জানবে যে ছিদ্র খুলতে গেলে তার রক্ষা নেই, বন্যায় তখনই ভাসিয়ে নিয়ে যাবে। পাহারা রাখলে ভালো করতে না? যম স্বয়ং সেখানে পাহারা দিচ্ছেন। বাঁধের জন্য কিছুমাত্র আশঙ্কা নেই, আপাতত ওই নন্দী সংকটের পথটা আটকে দিতে পারলে আমার আর কোনো ক্ষেত থাকে না। তোমার পক্ষে তো কঠিন নয়। না, আমার যন্ত্র প্রস্তুত আছে। মুশকিল এই যে ওই গিরিপথটা সংকীর্ণ, অনায়াসে অল্প কয়েকজনই বাধা দিতে পারে। বাধা কত দেবে? মরতে মরতে গেঁথে তুলবো। মরবার লোক বিস্তর চাই। মারবার লোক থাকলে মরবার লোকের অভাব ঘটে না। জাগো ভৈরব, জাগো। ওই যে ধনঞ্জয় ঠাকুর, যাবার মুখে অযাত্রা। বৈরাগী, তোমাদের মতো সাধুরা ভৈরবকে এ পর্যন্ত জাগাতে পারলে না, আর যাকে তোমরা পাষণ্ড বলো সেই আমি ভৈরবকে জাগাতে চলেছি। সে কথা মানি, জাগাবার ভার তোমাদের ওপরেই। এ কিন্তু তোমাদের ঘন্টা নেড়ে আরতির দীপ জ্বালিয়ে জাগানো নয়। না, তোমরা শিকল দিয়ে তাকে বাঁধবে, তিনি শিকল ছেড়বার জন্য জাগবেন। সহজ শিকল আমাদের নয়, পাকের পর পাক, গ্রন্থির পর গ্রন্থি। সবচেয়ে দুঃসাধ্য যখন হয় তখনই তার সময় হয়। নিরন্ন ক্ষুধিত তৃষ্ণার্ত জনতার মিলিত দীর্ঘশ্বাসে জাগবে যে প্রভঞ্জন, তার আঘাতে তোমার ওই শত পাক সহস্র গ্রন্থির শিকল এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় লুটিয়ে পড়বে। বৈরাগী, স্পর্ধা। রাগ করো না যন্ত্ররাজ, চেয়ে দেখো, পুঞ্জ পুঞ্জ কৃষ্ণ মেঘে আকাশ ছেয়ে গেছে। জাগো ভৈরব, জাগো জাগো। মহারাজ, শিবির একেবারে শূন্য। অল্প কয়েকজন প্রহরী ছিল, তারা যেখানেই থাক না, অভিজিৎ কোথায় জানা চাই। মহারাজ, যুবরাজের শাস্তি আমরা দাবি করি। কঙ্কর, শাস্তির যে যোগ্যতার শাস্তি দিতে আমি কি তোমাদের অপেক্ষা করে থাকি? তাকে খুঁজে না পেয়ে লোকের মনে সংশয় উপস্থিত হয়েছে। কি সংশয়? কার সম্বন্ধে? ক্ষমা করবেন মহারাজ, যুবরাজকে খুঁজে পেতে যতই বিলম্ব হচ্ছে ততই প্রজাদের অধৈর্য এত বেড়ে উঠেছে যে যখন তাকে খুঁজে পাওয়া যাবে তখন তারা শাস্তির জন্য মহারাজের অপেক্ষা করবে না। মহারাজের আদেশের অপেক্ষা না করেই
নন্দী সংকটের ভাঙা দুর্গ গড়ে তোলার ভার আমরা নিজের হাতে নিয়েছি। আমার হাতে কেন রাখতে পারলে না? সেটা আপনারই বংশের অপকীর্তি, তাতে আপনারও গোপন সম্মতি আছে এমন সন্দেহ হওয়াই স্বাভাবিক। বিভূতি! মহারাজ, প্রজারা ক্রোধে উত্তেজিত, আজ অধৈর্য দ্বারা অধৈর্যকে উদ্দাম করে তুলবেন না। ওখানে ওখানে ওকে দাঁড়িয়ে ধনঞ্জয় বৈরাগী। বৈরাগীটাকেও মহারাজের মনে আছে দেখছি। যুবরাজ কোথায় তা তুমি নিশ্চিত জানো? না মহারাজ, যা আমি নিশ্চিত জানি তা চেপে রাখতে পারি না, তাই বিপদে পড়ি। তবে এখানে কি করছো? ওই যুবরাজের প্রকাশের জন্য অপেক্ষা করছি। সুমন, বাবা সুমন! অন্ধকার হয়ে এলো, সব অন্ধকার হয়ে এলো। ওকে ও সেই অম্বা পাগলি। কই, সে তো ফিরলো না। কেন খুঁজছো তাকে? সময় হয়েছিল, ভৈরব তাকে ডেকে নিয়েছিলেন। ভৈরবকে কেবল ডেকেই নেন, ভৈরবকে কখনো ফিরিয়ে দেন না। চুপি চুপি গভীর রাত্রে। সুমন, সুমন! বড় দুঃসংবাদ মহারাজ, শিবতলায় থেকে হাজার হাজার লোক এদিকে চলে আসছে। সে কি কথা? আমরা হঠাৎ গিয়ে তাদের নিরস্ত্র করব, এই তো ঠিক ছিল। তারা কি অভিপ্রায় আসছে তুমি জানো? তারা শুনেছে যুবরাজ বন্দী হয়েছেন, তাই পণ করেছে তাকে খুঁজে বের করবে, এখান থেকে মুক্ত করে তাকে ওরা শিবতলায় রাজা করতে চায়। আমরা খুঁজছি যুবরাজকে, দেখি কার হাতে পড়েন। তোমাদের দুই দলেরই হাতে পড়বেন, তার মনে পক্ষপাত নেই। ওই যে আসছে শিবতলায়ের গণেশ সর্দার। ঠাকুর, ঠাকুর, পাবো তো তাকে? হ্যাঁ রে, পাবি। নিশ্চয়ই করে বলো ঠাকুর। পাবি রে। কাকে খুঁজছিস তোরা? এই যে রাজা, ছেড়ে দিতে হবে। কাকে রে? আমাদের যুবরাজকে। তোমরা তাকে চাও না, আমরা তাকে চাই। আমাদের সবই তোমরা আটক করে রাখবে, ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল, সব। যুবরাজকেও। মানুষ চিনলি নে বোকা, ওকে আটক করে এমন সাধ্য আছে কার? ওকে আমাদের রাজা করে রাখবো। রাখবি বই কি, ও রাজবেশ পরে আসবে। মা ডাকে, মা ডাকে, সুমন! ফিরে আয় সুমন, ফিরে আয়! ও কি শুনি? ও কিসের শব্দ? অন্ধকারের বুকের ভেতর খিল খিল করে হেসে উঠলো যে। থামো না! শব্দটা কোন দিকে বলো তো? এটা স্পষ্টই জলস্রোতের শব্দ। নাচারম্ভের প্রথম ডমরুধ্বনি। শব্দ বেড়ে উঠছে যে, শব্দ বেড়ে উঠছে, বেড়ে উঠছে। এ যেন সন্দেহ নেই, মুক্তধারা ছুটেছে, মুক্তধারা ছুটেছে। বাঁধকে ভাঙলে, বাঁধকে ভাঙলে, তার নিস্তার নেই, তার নিস্তার নেই। মন্ত্রী, এ কি কাণ্ড? বাঁধ ভাঙার উৎসবে ডাক পড়েছে মহারাজ। মহারাজ, এ যেন তারই। তিনি ছাড়া আর তো কারো। এমন সাহস আর কার? শাস্তি দিতে হয় আমি দেব। আমার অভিজিৎ দেবতার প্রিয়, উন্মত্ত প্রজাদের হাত থেকে দেবতারা তাকে রক্ষা করুন, রক্ষা করুন। ওই ওই পায়ের শব্দ শুনছি জানো? হ্যাঁ, কে যেন আসছে। অভিজিৎ, অভিজিৎ, আমার অভিজিৎ নিশ্চয়। মহারাজ, মহারাজ, এই যে সঞ্জয়। মুক্তধারার স্রোত তাকে নিয়ে গেল, আমরা তাকে পেলুম না। কি বলছো কুমার? যুবরাজ মুক্তধারার বাঁধ ভেঙেছেন। সঞ্জয়! ওই বাঁধের একটা ত্রুটির সন্ধান তিনি কি করে জেনেছিলেন? সেইখানে যন্ত্রাসুরকে তিনি আঘাত করলেন, যন্ত্রাসুর তাকে সেই আঘাতে ফিরিয়ে দিলেন। তখন মুক্তধারার উদ্দাম স্রোত তার আহত দেহকে মায়ের মতো কোলে তুলে নিয়ে চলে গেল। সেই মুক্তিতে সে নিজেও মুক্তি পেল। যুবরাজকে আমরা খুঁজতে বেরিয়েছিল, তাহলে তাকে কি আমরা পাবো না? ওরে অবোধ, চিরকালের মতো তাকে পেয়ে গেলি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুক্তধারা নাটকের অভিনয় এখানেই শেষ হলো। বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন রঞ্জিত আলী জাকের, অভিজিৎ সালে আকরাম, বিশ্বজিৎ আব্দুল মালেক খান, সঞ্জয় আসাদুজ্জামান নূর, মন্ত্রী এস দিন মোহাম্মদ, বিভূতি আতাউর রহমান, উদ্ধব রাইসুল ইসলাম আসাদ, ধনঞ্জয় মোহাম্মদ জাকারিয়া, বটু রফিকুদ্দিন আহমেদ, কঙ্কর রঞ্জু আহমেদ, বিজয় পাল কাজী জাকির হাসান, অম্বা লিলি চৌধুরী, ফুলুয়ালি হোসনে আরা আরজু এবং অন্যান্য ভূমিকায় AFM আব্দুল আলী, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম রেজা, কাজী আলমগীর,
তবিবুল ইসলাম, SM আখতার, মিজু আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ। শব্দগ্রহণে সিরাজুল ইসলাম ও আতিয়ার রহমান। শব্দ সংযোজনায় ও সম্পাদনায় কাজী ইসহাক ও মাহবুবুর রহমান। প্রযোজনায় সাইদ সিদ্দিকী।